আসসালামু আলাইকুম। আগামীকাল আমাদের চিফ অ্যাডভাইজার এবং একটা বড় দল আমাদের ইন্টারিম গভর্নমেন্টের তারা বিমস্টেক সামিটে যাচ্ছেন ব্যাংককে। বিমস্টেক সামিটে খুব ইম্পর্টেন্ট একটা রিজিওনাল একটা সামিট হবে। তো সেই বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজারের হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান উনি আপনাদেরকে ব্রিফ করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এই ব্রিফিং সেশনে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এইমাত্র শফিক বললেন আগামীকালকে এবং পরশু মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগদানের জন্য ব্যাংককে যাচ্ছেন। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও তিনি বেশ অন্যান্য কয়েকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, যার মধ্যে রয়েছে বিমস্টেক ইয়াং জেনারেশনস ফোরাম, যে অনুষ্ঠানে উনি কিনোট স্পিকার হিসাবে আমন্ত্রিত হয়েছেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি মিডিয়াতে ইন্টারভিউ দেবেন, তার মধ্যে রয়েছে TNN ওয়ার্ল্ড, সাউথ চায়না মর্নিং পোস্ট, ব্যাংকক পোস্ট, থারিয়াত নিউজ পেপার ইত্যাদি খ্যাতনামা মিডিয়া এবং সংবাদপত্র। এইবারের বিমস্টেক সম্মেলনের কয়েকটা বিশেষ গুরুত্ব রয়েছে। প্রথমত, বিমস্টেক গত 25 বছর ধরে এক্সিস্ট করলেও তার কর্মকাণ্ড আরও বিস্তৃত হবার এবং শক্তিশালী হবার প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেই উদ্দেশ্যে বিমস্টেক ব্যাংকক ভিশন 2030 এই কৌশলপত্রটি এইবার সম্মেলনে গৃহীত হবে। এর প্রধান বিষয়গুলি হচ্ছে, মূল এইম হচ্ছে টু বিল্ড এ প্রসপারাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন বিমস্টেক। আর তার প্রায়োরিটি এরিয়াস হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আপনার দারিদ্র্য নিরসন, ক্রাইসিস প্রিভেনশন, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, inclusive regional cooperation through strengthened connectivity, trade, disaster response এবং climate actions. এছাড়াও রয়েছে people to people cooperation. বিমস্টেকের দিক নির্দেশনার জন্য একটা এমিনেন্ট পার্সনস গ্রুপ তৈরি করা হয়েছিল। তার রিপোর্টটি এই সম্মেলনে অ্যাডপ্টেড হবে এবং সেখানে 7টি কর্মক্ষেত্র আইডেন্টিফাই করা হয়েছে অ্যাজ ফোকাস এরিয়াস। তার মধ্যে রয়েছে, এগুলো বলা হচ্ছে 7টা পিলার: এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি, কানেক্টিভিটি, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পিপল টু পিপল কন্ট্যাক্ট, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, সিকিউরিটি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এই সম্মেলনের শেষের দিন একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, তা হচ্ছে আগামী চেয়ারম্যানশিপ অফ বিমস্টেক থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হাত থেকে অর্পিত হবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার হাতে, এবং বিমস্টেকের পরিচালনার একটা প্রধান ভূমিকা এই সময় থেকে বাংলাদেশ পালন করে আসবে। এই সম্মেলনকালে মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের বিভিন্ন রাষ্ট্রের সরকারের প্রধানদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও উনি 2টি অ্যাগ্রিমেন্ট এবং MOU সাইনিংয়ের সময় উপস্থিত থাকবেন। পরশুদিন অর্থাৎ 4 এপ্রিল উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি আনন্দ চিত্তে তার উত্তর দেব। আপনার পরিচয়টা দিবেন, আবার বলেন।
আমি প্রথম আলোতে কাজ করি। আমি জানতে চাচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি ওনার কোনো সাইডলাইন বৈঠক হওয়ার কথা আছে? আপনার প্রশ্নের জন্য অত্যন্ত ধন্যবাদ। আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমরা আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমি পরিমল পাওয়া যে বিষয়ে কাজ করি। আমার একটা জানার বিষয় যে রিজিওনাল রুটিং আমাদের মধ্যে এই অঞ্চলে আমরা জানি যে সার্ক এখন একটা স্প্লিটিং মোডে আছে, সেটা কারণও আমরা জানি। এবং বিমস্টেকের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যেটা আপনিও উল্লেখ করেছেন যে 25 বছর হয়ে গেলেও আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। ইভেন দ্য ফ্যাক্ট যে মিয়ানমার ইজ ইন ক্রাইসিস এবং ইন্ডিয়ার সাথে এখনকার আমাদের যে স্ট্রেইন রিলেশনশিপ, যদিও চেয়ারম্যানশিপ পাচ্ছি, কিন্তু অ্যাপার্ট ফ্রম দিস আমরা আসলে কি এক্সপেক্ট করতে পারি? মানে দুইটা ফ্যাক্টর, একটা মিয়ানমার আর একটা আওয়ার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। দেখুন, আঞ্চলিক জোটগুলি যে কাজটি করে সেটা হচ্ছে সকল দেশের শক্তিগুলোকে এক জায়গাতে করে বিভিন্ন সমস্যার সমাধানে প্রচেষ্টা চালায়। আমাদের এই অঞ্চলে কানেক্টিভিটি একটা অত্যন্ত প্রধান বিষয়। আঞ্চলিক যোগাযোগ, আঞ্চলিক সহযোগিতা ছাড়া সেটা করা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অর্থনীতিতে যে অস্থিরতা দেখা দিয়েছে সেটাও এই অঞ্চলের কোনো দেশ, বিশেষ করে ছোট ছোট দেশগুলো এককভাবে তার মোকাবেলা করা অত্যন্ত কঠিন। আপনি যখন জোটবদ্ধভাবে এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করবেন, সমস্যা সমাধানের সম্ভাবনাটাও সেই পরিমাণ বাড়বে। আপনাকে আশাবাদী থাকতেই হবে। এটা সত্যি 25 বছর বিমস্টেকে আমরা উল্লেখযোগ্য ফুটপ্রিন্ট দেখতে পাইনি, কিন্তু সেই সঙ্গে এইবার প্রথমবারের মতন কিছু ফোকাস এরিয়া, এবং সেগুলো খুব প্র্যাকটিক্যাল, সেই ফোকাস এরিয়াগুলো নির্দিষ্ট হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে আগামী দিনগুলোতে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার বাস্তবসম্মত একটা কার্যক্রম তৈরি করা। মিয়ানমারের কথা বললেন, মিয়ানমারের সমস্যা কিন্তু আজকের নয়, অনেক দিনের সমস্যা। তা সত্ত্বেও আপনার বাকি দেশগুলো এবং সম্ভবত যখন হোপফুলি ভবিষ্যতের কোনো একটা সময় যখন কিছুটা শান্তি এবং স্বস্তি মিয়ানমারে ফিরে আসবে, আপনি রিজিওনাল কোঅপারেশনের মাধ্যমে যা করতে পারবেন, একক শক্তিতে কোনো দেশের পক্ষে সেটা করা খুবই দুরূহ। সেই কারণে আমরা অন্তত আশাটা বজায় রাখবো যে বিমস্টেক তার রোলটা প্লে করবে। আমি একই সাথে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে অনেক অ্যাডভাইজার সম্প্রতি চীন ভিজিট থেকে ফেরত আসার পরে একটা বক্তব্য নিয়ে ভারতের বিশেষ করে সেভেন সিস্টার্সের নেতারা অনেক কথা বলছেন। সেভেন সিস্টার্স নিয়ে এই বক্তব্য যে বাংলাদেশ ইজ দি গেটওয়ে ফর সেভেন সিস্টার্স, এই মন্তব্যটা মূলত, এবং তারা বলছেন যে এটা প্রভোকেটিভ। তারা বলছেন যে চিটাগং হিল ট্যাক্সের আদিবাসীদেরকে হেল্প করার জন্য যাতে হিল ট্যাক্সকে ইন্ডিয়াতে নিয়ে নিতে পারে, এরকম কথাবার্তা আসছে। তো এই বিষয়ে বাংলাদেশ গভর্নমেন্টের বক্তব্য আছে কিনা? আমি আমার প্রতিক্রিয়াটা আপনাকে জানিয়ে দিচ্ছি। এই কথাটি মাননীয় প্রধান উপদেষ্টাই প্রথমবার বলেননি, উনি 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার, এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন। আচ্ছা, যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয়। দেখুন, আগেই বলেছি কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেব না, দেওয়ার অবস্থা আমাদের নাই। কেউ যদি নেন খুব ভালো, আর না নিলে কী করবো আমরা? আমার কিছু করার নেই।
অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এটা হচ্ছে এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়, আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে নেবেন না। আমি বোরহানুল আশিক রিপোর্টার চ্যানেল 24 আপনি কিছুক্ষণ আগে বললেন যে প্রধান উপদেষ্টার সাথে নরেন্দ্র মোদীর বৈঠক করার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র সচিব ব্যাংককে বলেছেন যে মিটিংটি হবে। তো যদি মিটিংটি হয় তাহলে সেখানে এজেন্ডা কি অথবা কোন জিনিসটা প্রকাশ সামনে আনা হবে বাংলাদেশের পক্ষে? আমার জানা মতো আমাদের ফরেন সেক্রেটারি বলেছেন মিটিংয়ের সম্ভাবনা আছে, মিটিংটা হবে। তিনি অন্তত আমার জানা মতে সেরকম কিছু বলেন নাই। আই হ্যাভ সিন দি প্রেস অন দিস। সে কারণে আমি বলছি যে আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে যে মিটিংটা হতে পারে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে এই বিষয়ে আমরা আগ বাড়িয়ে কিছু মন্তব্য করব না। ধন্যবাদ। আমি সমকাল কাজ করি। আপনি যেটা বলছিলেন যে মিটিংটি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মানে সেই প্রেক্ষাপট যে তৈরি হয়েছে সেইটা সম্পর্কে একটু ডিটেলস বলবেন যে কীভাবে সেটা কিছু দেখা গেল কেন সম্ভাবনা বেশি, কেন আমি সেটা একটু দেখুন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগেই বললাম বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। আচ্ছা, একটা বিমস্টেকের একটা অ্যাগ্রিমেন্ট, এটা বিমস্টেকের অ্যাগ্রিমেন্ট হচ্ছে ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন, সেটা স্বাক্ষরিত হবে এবং সেই স্বাক্ষর অনুষ্ঠানে আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। সেই সাথে থাইল্যান্ডের সঙ্গে একটা বাইল্যাটারাল কোঅপারেশন অন প্রিভেনশন অন প্রিভেন্টিং অ্যান্ড ফাইটিং এগেনস্ট কারাপশন, এটা স্বাক্ষরিত হবে এবং সেই অনুষ্ঠানে আমরা ধারণা করছি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। ধন্যবাদ। আমাদের নারী জার্নালিস্টদের মধ্যে থেকে কোনো কোশ্চেন? আমি আরেকটা সুযোগ নেই, রোহিঙ্গা ক্রাইসিস আগে একটু প্লিজ একটু নারী সাংবাদিক প্রশ্ন করলাম। এই যে বারবার আমরা বলছিলাম যে ভারতের সাথে যে সম্পর্ক নিয়ে আমাদের বিভিন্ন রকমের কথা হয়, আমরা বারবারই বলছি ভারতের সাথে আমরা ন্যায্যতা, সমতা, ভিত্তিক সম্পর্ক, সেই পক্ষ থেকে আমরা এটা পাচ্ছি। বিশেষ করে সিনিয়র সফরের পরে তাদের সাথে আমাদের সম্পর্কের কোনো রকমের কোনো বিভ্রান্ত হয়েছে কিনা সেই সম্ভাবনা দেখছেন কিনা, আর সামনের যে বৈঠকের সম্ভাবনা দেখছেন সেটাতেও কোনো রকমের কোনো নতুন চিন্তাভাবনা আছে কিনা যে আমরা কিছু প্রসঙ্গ আনতে পারি, সেটা কিনা ফেরানো, তারপরে হচ্ছে তাদের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি, অপপ্রচার নিয়ে কথাবার্তা, এসব সূচি আপনাদের আছে কিনা? আমি প্রথম ভাগের উত্তরটা দিচ্ছি। প্রধান উপদেষ্টা চীন সফর করছেন কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে, এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গাতে গিয়ে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। সেই কারণে আমরা সকল দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই, কাউকে বাদ দিয়ে আমরা এগোতে চাই না। ধন্যবাদ। স্যার, যে প্রশ্ন করতে চেয়েছিলাম যে আপনি রোহিঙ্গা বিষয় এবং দেশ থেকে যাচ্ছেন থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, আমরা সরাসরি ভিত্তিক বিমস্টেকের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধানে
বাংলাদেশের আহ্বান কি থাকে এবং এখানে আসলে বিশেষ কোনো ধরনের আলোচনা রোহিঙ্গার ক্রাইসিস নিয়ে হবে কিনা? পরিমল, রোহিঙ্গা বিষয় বা এই ধরনের রাজনৈতিক বিষয় আসলে বিমস্টেকের চার্টারে নেই, সুতরাং এগুলো আলাপ করবার পরিসরটা আমরা পাবো না। তাই বলে যে আমরা এই প্রসঙ্গে একেবারেই চুপচাপ থাকবো তা নয়, আমরা চেষ্টা করব যারা বিভিন্ন পক্ষ আছেন তাদের সঙ্গে আলাপ করতে। আমি ইতিমধ্যে সকল পক্ষের সঙ্গে আমার যোগাযোগ রেখেছি। আমি অনেক কিছু এত স্পর্শকাতর, এগুলো হচ্ছে অনেকটা এগশেলের উপর হেঁটে যাওয়ার মতো। সেই কারণে সবসময় আপনাদেরকে সবটা বলতে পারি না, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। তবে আমাদের যেখানে আমরা সুযোগ পাবো এই বিষয়টি উত্থাপন এবং এগিয়ে নিয়ে যাওয়া, এটা উত্থাপন এখন বড় বিষয় নয়। আপনারা দেখবেন যখন UNHCR এর হেড এলেন, উনি বললেন যে প্রত্যাবাসনের এর একমাত্র সমাধান। সেই পথ ধরে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল তিনি একই কথা বললেন। এবং আপনি দেখবেন চীনের সঙ্গে যে যৌথ ঘোষণা এসছে সেখানে এক কথাই আছে, প্রত্যাবাসন। এখন প্রত্যাবাসনটাই এজেন্ডা, সেইটা কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই কথাটাই সবার সঙ্গে হবে।